হ্যালো ভিউয়ার্স, অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ পলিটিক্যাল সায়েন্স অনার্সে বা জেনারেল বা পাশে পড়ছো সেকেন্ড সেমিস্টারে, তোমাদের যে ডিএসসিসি 2 বা এমডিসি 2 বা MN2 পেপারটি রয়েছে, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন 2024-এর সাজেশন অনুযায়ী রাজ্য বিধানসভার গঠন ও কার্যাবলী বা পশ্চিমবঙ্গের সাপেক্ষে রাজ্যের আইনসভার গঠন ও কার্যাবলী, এই প্রশ্নটি নিয়ে এর উত্তরটি নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। তো দেখো, এর উত্তরটি তোমরা এইভাবে লিখবে। প্রত্যেক অঙ্গরাজ্যের নিজস্ব আইনসভা রয়েছে। ভারতীয় অঙ্গরাজ্যগুলির মধ্যে 7টি রাজ্যের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট। উত্তরপ্রদেশ, বিহার, জম্মু কাশ্মীর, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ও কর্ণাটক। অবশিষ্ট রাজ্যগুলির আইনসভা এক কক্ষ বিশিষ্ট। আইনসভা উচ্চকক্ষ বিধান পরিষদ লেজিসলেটিভ কাউন্সিল নামে এবং নিম্নকক্ষ বিধানসভা লেজিসলেটিভ অ্যাসেম্বলি নামে পরিচিত। পশ্চিমবঙ্গের আইনসভা এক কক্ষ বিশিষ্ট, একে বিধানসভা বলা হয়। আগে পশ্চিমবঙ্গের আইনসভা ছিল দ্বিকক্ষ বিশিষ্ট। 1969 সালের মার্চ মাসে বিধানসভার অধিবেশনে উচ্চকক্ষ বিধান পরিষদের বিলুপ্তি করার প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এইভাবে পশ্চিমবঙ্গে বিধান পরিষদের বিলুপ্তি হয়। এরপরে দেখো বিধানসভার গঠন। প্রথমে আছে সদস্য নির্বাচন। বিধানসভার সদস্যগণ রাজ্যের প্রাপ্তবয়স্ক নাগরিকের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন। শাসনতন্ত্র অনুযায়ী রাজ্যপাল অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায়ের কয়েকজন সদস্য মনোনীত করতে পারেন। তপশিলি জাতি ও উপজাতির জন্য কিছু সংখ্যক আসন সংরক্ষণের ব্যবস্থা আছে। 62তম শাসনতন্ত্র সংশোধন আইন 1990 অনুযায়ী এই সংরক্ষণ ব্যবস্থা আরও 10 বছর বৃদ্ধি করা হয়েছে। এরপরে দেখো রয়েছে সদস্য সংখ্যা। রাজ্য বিধানসভার সদস্য সংখ্যা 60-এর কম এবং 500-র অধিক হতে পারে না। শাসনতন্ত্রের 50তম সংশোধন আইনে ভারতীয় ইউনিয়নের 24তম অঙ্গরাজ্য অরুণাচল প্রদেশের বিধানসভার আসন সংখ্যা এবং 56তম সংশোধন আইন অনুযায়ী গঠিত 25তম অঙ্গরাজ্য গোয়ার বিধানসভার আসন সংখ্যা 40 করা হয়েছে। এরপরে দেখো সদস্যদের যোগ্যতা। বিধানসভার সদস্য হবার জন্য প্রার্থীকে 25 বছর বয়স্ক হতে হবে, ভারতীয় নাগরিক হতে হবে এবং যে রাজ্যের বিধানসভার প্রার্থী হতে চান সেই রাজ্যের অধিবাসী হতে হবে। এরপর 4 নম্বর পয়েন্টে দেখো সদস্যদের পদত্যাগ। বিধানসভা বা বিধান পরিষদের সদস্যগণ স্বেচ্ছায় পদত্যাগ করতে পারেন। 1974 সালের শাসনতন্ত্রের 33তম সংশোধন আইনে বলা হয়েছে যে বিধানসভার অধ্যক্ষ বা বিধান পরিষদের সভাপতি এই পদত্যাগ স্বেচ্ছামূলক কিনা তা অনুসন্ধান করতে পারবেন এবং স্বেচ্ছামূলক না হলে পদত্যাগপত্র প্রত্যাখ্যান করতে পারবেন। 5 নম্বর পয়েন্টে দেখো সভার মেয়াদ। বিধানসভা 5 বছরের জন্য নির্বাচন হয়। রাজ্যপাল তার পূর্বেও বিধানসভা ভেঙে দিয়ে নতুন নির্বাচনের আদেশ দিতে পারেন। জরুরি অবস্থায় পার্লামেন্ট প্রতিবারে এর কার্যকাল 1 বছর করে বৃদ্ধি করতে পারে। 1976 সালের 42তম শাসনতন্ত্র সংশোধন আইনে বিধানসভার মেয়াদ 5 বছর থেকে বৃদ্ধি করে 6 বছর করা হয়, কিন্তু 1979 সালের 44তম সংশোধন আইনে তা পুনরায় 5 বছর করা হয়েছে। বিধানসভার সদস্যগণ নিজেদের মধ্যে থেকে একজন স্পিকার ও একজন ডেপুটি স্পিকার নিযুক্ত করেন। 1991 সালের লোক গণনার ভিত্তিতে লোকসভা ও বিধানসভার কেন্দ্রের সীমানা পুনর্বিন্যাস বিল 71তম সংবিধান সংশোধন বিল পার্লামেন্টে পেশ করা হয়েছে। এই বিলে লোকসভাগুলিতে আসন সংরক্ষণ ব্যবস্থার পরিবর্তনের কথা বলা হয়েছে, কিন্তু 2000 সালের আগে এই পরিবর্তন হবে না বলা হয়েছে। এরপরে দেখো রাজ্য বিধানসভার যে ক্ষমতা ও কার্য, পাওয়ার অ্যান্ড ফাংশন। এখানে 2 ধরনের ক্ষমতা আছে, একটি আইন সংক্রান্ত ক্ষমতা আর একটি হচ্ছে অর্থ সংক্রান্ত ক্ষমতা। আইন সংক্রান্ত ক্ষমতায় বলা হচ্ছে রাজ্য তালিকা ও যুগ্ম তালিকাভুক্ত বিভিন্ন আইন প্রণয়নের অধিকার রাজ্য আইনসভার রয়েছে, কিন্তু কতকগুলি ক্ষেত্রে আইন প্রণয়নের জন্য রাষ্ট্রপতির অনুমোদন নিতে হয়। হাইকোর্টের এখতিয়ার ক্ষুণ্ণ হয় এমন বিষয় আইন করতে হলে প্রথমে রাষ্ট্রপতির অনুমতি প্রয়োজন। তাছাড়া রাজ্যসভার 2/3 সদস্যের ভোটাধিকার বা ভোট যদি রাজ্য তালিকাভুক্ত কোনো বিষয় সাময়িকভাবে পার্লামেন্টের এলাকাভুক্ত রাখা হোক বলা হয়, তাহলে ওই বিষয়ে রাজ্য আইনসভার আইন প্রণয়নের অধিকার থাকে না। যুগ্ম তালিকাভুক্ত বিষয় সম্পর্কেও রাজ্য আইনসভার ক্ষমতা সীমাবদ্ধ। ওই বিষয়ে পার্লামেন্টের প্রণীত আইনের সঙ্গে রাজ্য আইনসভার প্রণীত আইনের
অসঙ্গতি দেখা দিলে রাজ্যের আইন যতদূর অসঙ্গতিপূর্ণ ততদূর পর্যন্ত বাতিল হবে। এরূপ বিল যদি রাষ্ট্রপতির বিবেচনার পর সম্মতি লাভ করে থাকে তাহলে বলবৎ হতে পারে। রাজ্য আইনসভায় গৃহীত বিলে রাজ্যপালের সম্মতি প্রয়োজন। অর্থ বিল ছাড়াও অন্য বিলকে রাজ্যপাল পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠাতে পারেন, কিন্তু ওই বিল আইনসভায় দ্বিতীয়বার গৃহীত হলে রাজ্যপালকে সম্মতি দিতে হয়। সংবিধানের 211 ধারায় রাজ্য আইনসভার আলোচনার উপর একটি নিয়ন্ত্রণ রয়েছে। সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারকগণের কর্তব্য পালনের বিষয়ে কোনো আলোচনা রাজ্য আইনসভায় করা যাবে না। এরপরে দেখো 2 নম্বরের পয়েন্টে যেটা বলা হচ্ছে অর্থ সংক্রান্ত ক্ষমতা। অর্থ সংক্রান্ত বিষয়ে বিধানসভারই ক্ষমতা আছে, বিধান পরিষদের কোনো ক্ষমতা নেই। কোনো অর্থ বিল বিধান পরিষদে উত্থাপন করা হয় না। বিধান পরিষদকে কোনো অর্থ বিল 14 দিনের মধ্যে ফেরত পাঠাতে হয়। ওই সময়ের মধ্যে ফেরত না পাঠালে তা বিরোধিতা করলেও বিলটি রাজ্যপালের সম্মতিতে আইনে পরিণত হয়। ব্যয় মঞ্জুরির ক্ষেত্রে বিধানসভার পূর্ণ ক্ষমতা নেই। রাজ্যের সঞ্চিত তহবিলের উপর ধার্য ব্যয় বিধানসভার অনুমোদন সাপেক্ষ নয়। অন্যান্য ব্যয় বিধানসভার অনুমোদন সাপেক্ষ। অবশ্য রাজ্যপালের সুপারিশ ছাড়া কোনো ব্যয় বরাদ্দের দাবি বিধানসভায় উত্থাপন করা যায় না। এরপর দেখো শেষ পয়েন্ট যেটা রয়েছে বিধানসভার মর্যাদা। রাজ্যের মন্ত্রী পরিষদ বিধানসভার কাছে যৌথভাবে দায়িত্বশীল। অনাস্থা প্রস্তাবের মাধ্যমে বিধানসভা কোনো মন্ত্রী পরিষদকে পদচ্যুত করতে পারে। রাজ্যে শাসনতান্ত্রিক অচল অবস্থা ঘোষিত হলে বা জরুরি অবস্থার ঘোষণাকালে আইনসভা ক্ষমতাহীন হয়ে পড়ে। বিধানসভার তুলনায় বিধান পরিষদের মর্যাদা ও ক্ষমতা অনেক কম। প্রথমত, মন্ত্রীগণ বিধানসভার নিকট দায়ী থাকেন, বিধান পরিষদের নিকট তাদের কোনো দায়িত্ব নেই। দ্বিতীয়ত, অর্থ সংক্রান্ত বিষয় সম্পর্কে বিধান পরিষদের ক্ষমতা সীমাবদ্ধ। তৃতীয়ত, অন্যান্য বিল সম্পর্কে ব্যবস্থা আছে যে বিধানসভা কর্তৃক গৃহীত বিল বিধান পরিষদ 3 মাসের মধ্যে ফেরত না পাঠালে বা প্রত্যাখ্যান করলে অথবা এরূপভাবে সংশোধন করে পাঠায় যা বিধানসভা গ্রহণ করতে অনিচ্ছুক থাকে, তবে বিলটি দ্বিতীয়বার বিধানসভায় পাশ হবার পর বিধান পরিষদে পাঠানো হয়। এই অবস্থায় 1 মাস পরে বিলটি উভয় কক্ষের দ্বারা গৃহীত হয়েছে বলে বিবেচিত হবে। অঙ্গরাজ্যের আইনসভার যৌথ অধিবেশনে কোনো ব্যবস্থা নেই, সুতরাং মতভেদ হলেও বিধান পরিষদ বিধানসভার সিদ্ধান্ত শেষ পর্যায়ে মানতে বাধ্য হয়। তো এই ছিল রাজ্য বিধানসভার ক্ষমতায় ও তার কার্যাবলী বা রাজ্য আইনসভার ক্ষমতা ও তার কার্যাবলী। এই নোটসটিকে সংগ্রহ করে তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারটির অনেক প্রশ্নের উত্তর আমার চ্যানেলে আপলোড করা আছে। এছাড়া যেসব প্রশ্নের উত্তর আমি এখনও দিতে পারিনি, খুব দ্রুত তার উত্তরগুলি তোমাদের সামনে এনে হাজির করব। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।